বিএজিসি রেডিওতে শুনছেন শিকাগোতে অমর, মোহনবাগান, ইস্ট বেঙ্গল। আড্ডা, মজার গল্পে ভরপুর, জমজমাট আসর। আজকের অনুষ্ঠান শূন্য থেকে শুরু। আজকে এমন একজনের সঙ্গে গল্প করব, শিকাগো এবং উত্তর আমেরিকাতে তার পরিচিতির অপেক্ষা রাখে না। শিকাগোতে অবস্থান অর্ধ শতাব্দীর বেশি। শিকাগোতে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান খেলার অন্যতম স্থপতি। অবশ্য আজ শুরু করব অন্য এক পথ চলার। সেটাও কিন্তু শূন্য থেকেই শুরু, মোহনবাগানের প্রারম্ভের গল্পে। কথিত আছে কীর্তির মিত্তির লেনের পাশেই কীর্তির মিত্তিরের একটি মার্বেল পাথরের প্রাসাদোপম অট্টালিকা ছিল। তার নাম ছিল মোহনবাগান ভিলা। পাশেই ছিল বিশাল খেলার মাঠ। আপনারা যাদের সঙ্গে উত্তর কলকাতার পরিচিতি আছে তাদের নিশ্চয়ই কলকাতার এই রাস্তাগুলি মনে পড়বে। উত্তরে ফোরেপুকুর স্ট্রিট, পূব দিকে আপার সার্কুলার রোড, কীর্তির মিত্তির লেন দক্ষিণে এবং মোহনবাগান লেন পশ্চিমে। এই ছিল ভৌগোলিক পরিধি। 1880-র দশকে মোহনবাগান ভিলার সামনে দুঃখীরাম মজুমদার আর তার গড়া স্টুডেন্টস ইউনিয়নের ছাত্ররা খেলতো এই মাঠে, এবং তাদের সঙ্গে খেলতো কাছাকাছি যাদের বসবাস। বছর 5-6 খেলার পর দুঃখীরাম মজুমদার তার টিমকে সরিয়ে নিয়ে গেলেন লাহাদের মাঠে। নাম রাখলেন টিমের এরিয়ান্স। যারা খেলতো সেই মাঠে অনেকেই যেতে চাইল না লাহাদের মাঠে, কিন্তু তারা খেলা চালিয়ে যেতে রাখলো। মুশকিল হলো তাদের কোনো টিম রইল না এবং তারা অন্যান্য টিমের সঙ্গে কম্পিট করতে পারল না। 15ই অগস্ট 1889 সালে ভূপেন্দ্রনাথ বসুর 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটের বাড়িতে ভূপেন বসু, প্রিয়নাথ মিত্র এবং দাঁতি সেনের পরিবার মিলে একটা মিটিংয়ে মোহনবাগান স্পোর্টিং ক্লাব গঠন করার সিদ্ধান্ত নিলেন। সূত্রপাত সেখান থেকেই, শূন্য থেকেই শুরু। মোহনবাগানের সঙ্গে দেশাত্মবোধ এবং ইংরেজদের খেলার মাঠে যে হারানো যায়, the epitome of that was winning the IFA Shield in 1911 by defeating East Yorkshire Regiment. দেশাত্মবোধ ও মোহনবাগান দুটোই ছিল বাঙালির সেই সময় এক বৃন্তে দুটি ফুলের মতো। কিন্তু মোহনবাগানের ইতিহাস চর্চা আজ করব না। আপনারা গুগলে শরণাপন্ন হলেই জানতে পারবেন অনেক হৃদয়গ্রাহী তথ্য, বা যদি খুব আগ্রহী হন নিশ্চয়ই দেখবেন বাংলা একটি সিনেমা 11। মোহনবাগানের আইএফএ শিল্ড জেতা টিমের একজনের গল্প শুধু আজ আমি দিয়ে শুরু করব। ইতিহাসের ভারাক্রান্ত পাতায় যার অস্তিত্ব খুবই ম্লান, যে শুরু করেছিল সত্যি কিন্তু শূন্য থেকে। তখনকার দিনে হয়তো জানবেন ফুটবল বা সকারের ফরমেশন ছিল 2-3-5, অর্থাৎ ডিফেন্ডার 2 জন, মিডফিল্ডার 3 জন এবং 5 জন ফরওয়ার্ড। মোহনবাগানের রাইট ডিফেন্ডার অভূতনাথ শুক্ল বা ভক্তি শুক্ল নামে যার পরিচিতি। হর্তবা বলে একটি গ্রামে তার জন্ম, বিহারের খুব প্রত্যন্ত এলাকায়। একমাত্র অবাঙালি মোহনবাগানের সেই টিমে যারা আইএফএ শিল্ড জিতেছিল। 16 বছর বয়স থেকে ভক্তি শুক্ল মোহনবাগানের খেলোয়াড়। বিহারের গ্রাম থেকে কলকাতায় এসে খেলে নিজের জায়গা করে নেয়া সত্যি শূন্য থেকে শুরু। আমি সৌভিক, হয়তো বুঝতে পারছেন আজকের এপিসোড নাম শূন্য থেকে শুরু। আজ গল্প করব শিকাগোতে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলার অন্যতম স্থপতি সুব্রত মুখার্জির সঙ্গে। জামশেদপুরে জন্ম, বড় হয়ে ওঠা, শিকাগোতে বসবাস প্রায় 50 বছর। শিকাগোতে আগমন 1970 সালে। বিএজিসির জন্মাবস্থা থেকেই ইনভলভড। বিএজিসির কনস্টিটিউশনের অন্যতম জনক। অনেক পদবি এবং পোর্টফোলিও হোল্ড করেছেন বিএজিসিতে প্রায় 40 বছর ধরে। শিকাগোর সঙ্গে সুব্রতদা কিন্তু একদম সমার্থক।
সুব্রত থেকে প্রথম দেখি 1991 সালে বিএজিসির দুর্গাপুজোতে রেজিস্ট্রেশন ডেস্কে, মুখে অমায়িক হাসি, শিকাগোতে নতুন বলে এক্সট্রা স্পেশাল অভ্যর্থনা। তারপর থেকে সম্পর্কের শিখর প্রথিত নিবিড় ভাবে। শুধু একবার সুব্রতদা বলে ডাক দিলে সুব্রতদার দরজা থেকে কেউ খালি হাতে ফিরে আসেনি, আসে না এবং আসবেও না। 30 বছর ধরে আমি নিজে অনেকভাবে স্নেহধন্য। গল্প শুনবো শিকাগোতে সুব্রতদার প্রথম আসা, পিকনিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার গোড়াপত্তনের গল্প, শূন্য থেকে যাদের যাত্রা শুরু। ওয়েলকাম সুব্রতদা, শিকাগোতে অমর, মোহনবাগান ইস্টবেঙ্গলের আজকের এপিসোড শূন্য থেকে শুরু। তো সুব্রতদা, থ্যাংক ইউ ফর কামিং টু দিস শো, আমাদের সঙ্গে আজকে কিছু সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ সৌভিক, তুমি যা ইন্ট্রোডাকশন দিলে তাতে তো আমি প্রথমেই চমকে উঠলাম। তবে আগেই বলি যে ইটস অ্যান গ্রেট অপরচুনিটি, এই যে তোমার সঙ্গে বসে আজকে শিকাগো সম্বন্ধে, ফুটবল সম্বন্ধে, আমাদের হারিয়ে যাওয়া ফুটবলের দিনগুলো সম্বন্ধে যে কথাবার্তা বলার অপরচুনিটি তোমরা করে দিলে, এটা একটা গ্রেট মোমেন্ট। কেননা এইভাবে তোমাদের বা আমাদের নিজেদের মধ্যে আমরা শেয়ার করে ডকুমেন্ট করে রাখতে পারলে এই জিনিসগুলো থাকবে। তবে বিফোর সেইং এনিথিং আই উইল টেল ইউ যে বিএজিসির যে এই এফার্টটা রিয়েলি এ গ্রেট এফার্ট। আর সেই জন্য শুধু থ্যাঙ্কস না, কনগ্রাচুলেট করতে হবে বিএজিসি লিডারশিপকে। আর কিছু ছেলে, এই অভিষেক জাতীয় আমাদের নতুন মেম্বার যারা, তারা আর নতুন নেই, তাদের কাজে কর্মে তারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। তাদের সবাইকে কনগ্রাচুলেট করতে হবে, থ্যাঙ্কস বলতে হবে। আর তোমাকেও বলতে হবে যে এই ধরনের সুন্দর কনস্ট্রাকটিভ একটা এফার্টের দায়িত্ব নিয়ে তুমি যে এগিয়ে যাচ্ছ, দ্যাট ইজ অলসো ভেরি অ্যাপ্রিসিয়েটিভ। সো এছাড়া আমাকে যে অপরচুনিটি দিয়েছো বাপু, দিস ইজ অ্যাবসলিউটলি গ্রেট। সো লেটস টক। থ্যাংক ইউ সুব্রতদা। আর আপনি এই যে বললেন অভিষেকের মতো আরো অনেকেও, আমি এটা বলি যে দেখো, দ্য বিউটি অফ শিকাগো ইজ উই হ্যাভ বিন এবল টু ইনজেক্ট ঘরের খেয়ে বিএজিসির মোষ তাড়ানো, যেটা আপনি, আমি এবং অনেকে বছরের পর বছর ধরে করেছি, এটা আমরা ইনজেক্ট করে দিতে পেরেছি। আমাদের কাজ সেদিক দিয়ে সম্পন্ন। সুব্রত, আজকে গল্প শুরু করার আগে না, গল্পের শুরু আমি করতে চাই যে আপনি এদেশে এসছেন 1970 সালে, তখন বিশ্বজুড়ে আগুন আর কি। পশ্চিমবাংলা বলুন, ভারত বলুন, আমেরিকা বলুন, তখন নকশাল মুভমেন্ট হচ্ছে, তখন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, ভিয়েতনাম ওয়ার হচ্ছে। এই সময় আপনার আমেরিকাতে আসা, তো এই আমেরিকাতে ওই সময় যে এলেন, তখন আমেরিকা কিরাম ছিল, এবং তার সঙ্গে আমরা আস্তে আস্তে ফুটবলের গল্পে পড়ে যাব। কিন্তু আপনি একটা ইউনিক মোমেন্টে, আপনি এবং টুনিদাকে দিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম, আপনারা দুজনে দুই স্থপতি। তা এই আপনি যে সময় এসছিলেন, সেই সময় আমেরিকা কিরাম ছিল, আপনার ফার্স্ট ইমপ্রেশনস অফ আমেরিকা কিরাম ছিল? What a beautiful topic, what a beautiful great questions. আমি আর একটু এক স্টেপ এগিয়ে যাব। আমি আমেরিকাতে এসেছি 1970 সালে, এবং তুমি যা বললে the whole world was burning, কিন্তু আমি আর একটা স্টেপ এগিয়ে যাব। মানে আমাদের জীবনটার এক্সপ্লানেশন করতে গেলে, টোটাল জিনিসটাকে টেনে ধরতে গেলে আমাদের দেখতে হবে আমি জন্মেছিলাম 1945 সালে। তুমি যদি 1945 সালটা দেখো, তুমি দেখবে পৃথিবীর ইতিহাসে 1945 সালের মতো ভয়ঙ্কর সাল আর কখনো হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে ভয়ঙ্কর সাল হচ্ছে 1945 সাল। মানে জার্মানির পতন থেকে শুরু করে, এবং এখানে চলে এলো আমাদের জাপানের অ্যাটম বোম পড়া থেকে শুরু করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলমোস্ট থেমে যাওয়া,
এবং তার আগে থামার আগের মুহূর্তে বিধ্বংসী বিশ্বযুদ্ধ, সেই সেই ধ্বংসাবশেষে আমরা এই পৃথিবীতে ল্যান্ড করেছি। আর ঠিক সেই অবস্থাতেই আবার 1970 সালে তুমি যেরকম বললে যখন এসেছি, তখনও সময়টা ভেরি টার্বুলেন্ট, কোনো প্রশ্ন নেই। আর একটা জিনিস হচ্ছে কি জানো তো, আমাদের এই যে মাইগ্রেশন, যে যাই বলুক বাপু, ফান্ডামেন্টালি দিস মাইগ্রেশন ডিউ টু দ্যাট টার্বুলেন্স ইন দ্য এনভায়রনমেন্ট। সে তুমি সোশ্যাল টার্বুলেন্স বলো, ইকোনমিক টার্বুলেন্স বলো। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতে একটু আপত্তি করতাম, বাবা মা বলতেন ইঞ্জিনিয়ার হতে পারবি না, ডাক্তার হতে পারবি না, তখন তুই টাটা কোম্পানি থেকে বেলচা মারবি, বেলচা ঠেলবি, অথবা ওই রাইটার্স বিল্ডিং এ কেরানি হবি। আর যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারিস তবেই একটা কিছু করে খাবি। ঠিক সেইভাবেই যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকলাম, তখন মাস্টাররা এবং বড় দাদারা পরিষ্কার বলে দিল, দেখো প্রচুর কষ্ট করে ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকেছো, আর চিন্তা করতে হবে না, যখন বেরোবে তখন একটা চাকরি পাবে। আর চাকরি একটা পাবার মানে তুমি একটা বেশ ভালো ঘরের একটা বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গায়ে পড়াশোনা করে এরকম একটা মেয়ের সঙ্গেও তোমার বিয়ে হয়, আর কোনো চিন্তা করতে হবে। এইটা ছিল তখনকার কালের বেসিক ট্র্যাডিশনাল ফরম্যাট অফ মিডল ক্লাস ফ্যামিলি, যে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমরা বেরোলাম, ঠিক বেরোবার বছর দুয়েক আগে থেকে, মানে 64, 65, 66 সাল থেকে আরম্ভ হলো টোটাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ফ্যাব্রিক অফ ইন্ডিয়া, এসপেশালি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, টোটালি ডিস্ট্রয়েড। ফলে আমরা একটা অসম্ভব ইকোনমিক টার্ময়েল আর সোশ্যাল টার্ময়েলের মধ্যে আমাদের ছাত্র জীবন থেকে আমাদের ব্যবহারিক জীবনে এন্টার করলাম। এবং সেখানে করে আমরা দেখলাম যে সে রাজনীতি বলো, করাপশন বলো, চারদিক থেকে এমন সাঁড়াশির মতো আমাদের ধরতে আরম্ভ করলো যে এর থেকে বেরোতে না পারলে কোনো উপায় নেই। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিজন যে আমাদের জেনারেশনের বহু লোক সেই সময় আমরা চলে এলাম আমেরিকাতে। সেই জন্য এই জেনারেশনটাকে বলা হতো 70-এর ধাক্কা, অর্থাৎ 70 আমাদের একটা ধাক্কা মারলো, সেই ধাক্কায় আমরা এসে গেলাম। আর তুমি যে প্রশ্নটা করলে যে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ আমেরিকা, it was very very different. ঠিক সেই সময় it was going through a small recession, political turmoil, এখানেও পলিটিক্যাল করাপশন, তখন নিক্সন এরা, তারপর ছিল ভিয়েতনাম ওয়ার, সারা পৃথিবীতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। তুমি যেরকম বললে, আই এম ভেরি গ্ল্যাড টু নো যে এই 70 সম্বন্ধে তোমার একটা ভালো আইডিয়া আছে। আমি তোমাকে বলি, এই তো আড্ডাবাজ সুব্রত তাকে দেখো, দুর্গাপুজোয় পুজো টুজো করে, হেল্প করে, একসময় খুব অ্যাক্টিভ ছিল, এখন বয়স হয়ে গেছে, 75-76 বছর বয়স হয়ে গেছে। ডু ইউ নো, I was one of the Vietnam draftee. আমি ড্রাফটে সই করি এবং আমার একটা ড্রাফট নাম্বার ছিল। ভিয়েতনাম যুদ্ধতে যে পরবর্তীকালে অনেক প্রেসিডেন্ট অ্যাভয়েড করার জন্য চলে গেছিল কানাডাতে, চলে গেছিল এদিক ওদিক, কলেজে জয়েন করেছিল, টেরিটোরিয়াল আর্মিতে জয়েন করেছিল। আমরা কিন্তু যেহেতু এই দেশটাকে আমরা নিজের দেশ বলে এদেশে ঢুকেছি এবং এই দেশটাকে নিজের দেশ মেনে নেব বলে সেই এগ্রিমেন্টেই ঢুকেছি, আমরা কিন্তু সেইভাবেই 1971 সালের এপ্রিল মাসে I signed for United States Army draft for Vietnam War. Fortunately, that is phenomenal, brother. আমি এটা জানতাম না, কিন্তু that is মানে fills me more with pride. Thank you. এবং আমার নাম্বারটা খুব হাই ছিল because of my date of birth, exact, ওটা তো লটারি হয়েছিল, ডেটগুলো লটারি হয়েছিল, my number was very high, so I was never caught. কিন্তু আমি আমার সেই ড্রাফট পেপার রেখে দিয়েছি যত্ন করে, সযত্নে, এবং সময় সুযোগ পেলে ছেলে মেয়েদের দেখিয়েছি, এরপর নাতি নাতনিকে দেখাবো। এবং ওই ড্রাফট পেপার ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল যে আমরা
আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালির কালচার, কৃষ্টি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সব ধরে রেখেছি, কিন্তু আমরা মনে প্রাণে একাত্মা হয়েছি এই আমেরিকার আত্মার সঙ্গে। নিশ্চয়ই, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি খুব যেটা আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে যে মোহনবাগানের গোড়াপত্তন হয়েছিল 15ই অগস্ট 1889। তখনও ওয়ার্ল্ড ওয়াজ ইন আ টার্ময়েল। তখন মানে ব্রিটিশ রাজ 1857 সিপাহি মিউটিনির পর ব্রিটিশ রাজ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নিয়েছিল, এবং Congress, Indian National Congress was formed in 1885. So it was, there are very interesting parallels. আপনার এই যে আপনারা আপনাদের জেনারেশনের অনেকে এসছিলেন আমেরিকাতে, তার সঙ্গে মোহনবাগানের গোড়াপত্তন। তা আপনি তো বলছিলেন যে আপনারা ছাত্র অবস্থায় ছিলেন 1960-এর দশক। তা 60-এর দশক হচ্ছে মানে গল্পে শোনা যায় was the A of Indian football. It was a golden age of Indian football. আপনারা নিশ্চয়ই অনেক ভালো ভালো প্লেয়ারদের খেলা দেখেছেন যেগুলো কমপ্লিটলি লস্ট। সেগুলো মানে আমরা তো আর বলরাম বা তাদের খেলার কথা আমরা শুনি না, মানে আমরা শুনেছি কিন্তু মানে আমরা তো দেখিনি। তখন তো টিভিওর মানে রেকর্ডিং এর অত ছিল না। তো আপনি ওই গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটু বলুন সুব্রতদা। কাদের খেলা দেখেছেন, কিরকম খেলা হতো তখন? অ্যাকচুয়ালি ফুটবল হচ্ছে একটা ইউনিক জিনিস বাঙালি জীবনে, ফলে সেটা আমার নতুন করে কাউকে বলতে হবে না। যারা শুনবে এই রেডিও শো বা যারা পরে বসে আড্ডা মারবে তারা সবাই জানে, কারণ তারা সবাই আমারই মত। ফুটবল হচ্ছে একটা লাভ অ্যাফেয়ার। এখন এই লাভ অ্যাফেয়ারে সবাই তো আর রাজকন্যাকে বিয়ে করতে পারে না, ফলে আমাদেরও কপালে রাজকন্যা জোটে ফুটবলের ব্যাপার। কিন্তু তাই বলে প্রেম করবো না তা তো হয় না। ফুটবল অ্যাকচুয়ালি যেভাবে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটাকে মানে ডেসক্রাইব করা খুব শক্ত। আর তুমি যেটা বললে, ফরচুনেটলি ফর মি, যে আমার কনসিয়াসনেস খেলাধুলা সম্বন্ধে যখন থেকে আরম্ভ হয়েছে, সেই সময় থেকে আমি যখন দেশ ছেড়েছি, দ্যাট ওয়াজ পসিবলি দ্য মোস্ট গর্জিয়াস, ইম্পর্টেন্ট and beautiful football era for India, for Bengal, most importantly for Kolkata. Kolkata was the crown, কোনো প্রশ্ন নেই। তার কারণ ধরো আমি স্কুল ছেড়েছি 60 সালে, আর ধরো এই 56-57 সাল থেকে ফুটবলের ইন্টারেস্ট খেলছি ঠিকই ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। আমি একটু বলে নিই যে ফরচুনেটলি আমি বড় হয়েছি, মানুষ হয়েছি জামশেদপুরে। আর জামশেদপুর হচ্ছে একটা স্পোর্টস টাউন। জামশেদপুরের লোকেরা সাম রিজন, মানে আমাদের গুরুজনেরা যারা আমাদের মানুষ করেছে, তারা একটা জিনিস একটু ডিফারেন্টলি দেখতেন অন্য জায়গা থেকে। মেবি আমার এটা ভুল হতে পারে। খেলাধুলোটাকে কিন্তু জামশেদপুরে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখা হতো। একটা ছেলে যে পড়াশোনায় ভালো তাকে তো সবাই ভালোবাসে, কিন্তু একটা ছেলে যে খেলাধুলায় ভালো তাকেও ভালোবাসে। আর এটা আরো হয়েছিল যে যারা লিডারশিপ তখন, অর্থাৎ টাটা সানস, তাদের পরিবারের লোকজন এবং তারা যেসব লোকজনকে শহরে এনেছিল, তারা সকলেই মনে করত যে একটা চরিত্র গঠন করতে গেলে কাজকর্ম, পড়াশোনা, স্কিল তো লাগবেই, তার সঙ্গে এই খেলাধুলোটা করতে হবে, কারণ খেলাধুলো বিল্ডস ইউর ক্যারেক্টার, ইউর টিম ওয়ার্ক, ইউর লিডারশিপ, দিস থিং কামস ফ্রম খেলাধুলো। আর সারপ্রাইজিংলি আমাদের যুগে যখন আমরা আমেরিকাতে এলাম, তখনও দেখলাম এক্স্যাক্টলি তাই। আমি অবাক হয়ে গেলাম যে আমার কোম্পানি জেরক্স কর্পোরেশনে যখন আমি প্রথম ঢুকলাম, যে এটা তো আমরা জানতাম না, তখন প্রত্যেকটা স্কুলে কলেজে স্পোর্টসম্যানদের হায়ার করা হতো প্রিমিয়াম পজিশন, যে তাদের কোম্পানিতে ঢুকিয়ে ট্রেন করে তাদের ম্যানেজমেন্ট পজিশনে নিয়ে যাওয়া হবে। আমি অবাক হয়ে ভাবছি, সর্বনাশ ব্যাপার, এই তো খেলাধুলো করলেই ভালো হতো দেখছি। তো সেই জন্যে
সেই জামশেদপুরে থাকার জন্য খেলাধুলোর দিক থেকে আমরা প্রত্যেকেই হাইলি অ্যাক্টিভ। প্রত্যেকটা ছেলে মেয়ে খেলা করতো। মেয়ে জন্য বলছি যে আমরা আমার দিদিদেরও দেখেছি খেলাধুলো না করলে কোনো উপায় ছিল না, মানে স্কুলে টুলে একেবারে খেলাধুলো কম্পালসারি ছিল। তো সেই ছোটবেলায় ফুটবল তো খেলতাম, মানে 9 মাসই ফুটবল খেলতাম, এবং ফুটবলটাই ছিল একেবারে প্রাণের সঙ্গী। অন্য খেলাধুলো করতাম অনেক, কিন্তু ফুটবলটা যেন একটা অন্য প্রাণের ব্যাপার। তো সেই সময় তুমি যদি দেখো 56, 57, 58, 59, যখন আমি একদম ছোট ছেলে, স্কুলে পড়ি বা হাই স্কুলে পড়ি, তারপরে যখন কলকাতায় এলাম 60-এর শেষে, 60 থেকে 70, কলকাতা একদম রমরম করছে। ওই 15 বছর যত রকমের ফুটবলের অ্যাক্টিভিটি ভারতবর্ষে হয়েছে, কলকাতার টিমরা দে আর অলওয়েজ অ্যাহেড। এবং শুধু তাই না, কলকাতা শহরে আবার মোস্ট ফেমাস তুমি লিগের খেলা যদি দেখো, অথবা ওদিকে আইএফএ শিল্ডের খেলা দেখো, মোহনবাগানের ইস্ট বেঙ্গল, দে আর অলওয়েজ ইন দ্য ফোরফ্রন্ট। আমি তো দেখছি প্রায় আমার বর্তমানে, আমি যখন অ্যাক্টিভলি আইদার কলকাতায় বা জাস্ট কলকাতায় ঢুকবো এরকম একটা ব্যাপার, সেই সময় সেই 15 বছরে প্রায় 10-11টা লিগ হয় মোহনবাগান নিয়েছে, নয় ইস্ট বেঙ্গল নিয়েছে। আর বাকি একটা কি দুটো খেলা হয়নি বা ইনকমপ্লিট। একটা আমার যতদূর মনে আছে কি একটা ডিসপিউট হয়েছিল, আর একটা মনে হয়েছিল কোর্ট ওয়াজ ইনভলভ। দুটো খেলা। এরিয়ান্সও ভালো, মানে তখন এরিয়ান্সের নাম ছিল, এরিয়ান্সও খেলতো তখন। এরিয়ান্সের নাম ছিল, এরিয়ান খেলতো। ম্যাটার অফ ফ্যাক্ট, আমার এক ওই জামশেদপুরেরই দাদা, আমাদেরই ফ্যামিলি ছেলে, সে অ্যাকচুয়ালি খেপ খেলতো, অর্থাৎ সে ফুটবলের সিজনে টাটা তাকে ছুটি দিয়ে দিত। সে চলে আসতো কলকাতাতে, এরিয়ান্সে খেলতো। আমার যতদূর মনে হচ্ছে রাইট হাফে খেলতো। পি চ্যাটার্জি নাম ছিল। তো এরিয়ান ওয়াজ এ গুড টিম, তো ভেরি ভেরি গুড টিম। মোহামেডানও ছিল। ম্যাটার অফ ফ্যাক্ট কোনো এক বছর, আমার এখন মনে পড়ছে না, এই ধরো আর্লিতে এই ধরো 55, 56, 57, খুব ছোট এইরকম সময় এরিয়ান বোধহয় নাম্বার 2 পজিশন পেয়েছিল। হ্যাঁ, নাম্বার 2, হ্যাঁ, দুবার বাদুদ্দিন নাম্বার 2 পজিশন পেয়েছিল। কিন্তু ক্রাউন জুয়েল ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল। আপনি খেলা দেখেছেন? মানে এই ধরুন, এই আমরা লুমিনারিদের গল্প শুনি, চুনি, খেলা দেখেছি, বলরাম। আমি খেলা দেখেছি। ধরো এই 63, 64, 65, তখন মোটামুটি কলেজে পড়ি, 3rd, 4th, 5th ইয়ারে পড়ি আর কি। সেই সময় জমিয়ে খেলা দেখেছি। আমি প্রথমেই বলে রাখি যে কলকাতা শহরে কিন্তু জমিয়ে খেলা দেখার ডেফিনেশনটা আলাদা। কলকাতা শহরে এমন লোক সেই সময় ছিল যাদের বাড়িতে ঠিক মানে রেগুলারলি ভালো মন্দ খাবারের বন্দোবস্ত তারা করতে পারতো না, কিন্তু তারা প্রত্যেক দিন মাঠে যেত। মাঠে যাওয়া ওয়াজ এ টার্ম। মাঠে যাওয়া অর্থাৎ তারা প্রত্যেকটা খেলা অ্যাটেন্ড করে। হ্যাঁ, সে ধুতি পাঞ্জাবি, ধুতি শার্ট পরে তারা মোহনবাগানের মাঠে বা ইস্ট বেঙ্গলের মাঠে টেন্টে প্রত্যেক দিন চলে যায়। আমি সেই গোষ্ঠীর লোক ছিলাম। মানে সাপোর্টার অফ দিস টু টিম ইন কলকাতা ওয়াজ আনবিলিভেবল। মানে ইমোশনালি দে ওয়ার নো লেস দেন এনি ডার্বি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এমন তাদের ভালোবাসা, অ্যাটাচমেন্ট ছিল। আমি তাদের মতো, তাদের কাছাকাছিও ছিলাম। কিন্তু আমি বেশ কিছু খেলা এই কয়েক বছরে দেখেছি। আর আমার বন্ধু বান্ধবের অভাব ছিল না। আমার ছাত্র জীবনে আমি হোস্টেলে থাকতাম, সুতরাং পয়সা কড়ির অভাব ছিল, কিন্তু বন্ধু বান্ধবের অভাব ছিল না। তারা অনেক সময় বহুবার আমাকে, মানে তারাই টিকিট ফিকিট কেটে আমাকে খেলা দেখতে নিয়ে গেছে। আমি মোহনবাগানে খেলা দেখেছি অন্য টিমের সঙ্গে, ইস্ট বেঙ্গলে খেলা দেখেছি অন্য টিমের সঙ্গে, আবার মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলাও দেখেছি একসঙ্গে।
আবার শুধু তাই না ডিসক্লোজ করতে তো কোনো অসুবিধা নেই, আমরা হচ্ছি মোহনবাগানের লোক, আমাদের কোনো উপায় ছিল না, আমরা জানতামও না এর কোনো উপায় থাকে কিনা। তো যাকে সেটা পরের কথা, সেই ডিসকাশন না সেইটা আমরা একটু আলোচনা করব যে আপনি আপনার মোহনবাগানে কি করে হলেন, কিন্তু এইটা বলুন যে খেলা দেখেছেন যখন খেলা দেখেছি, আমি তোমায় বলি মজার ব্যাপার হচ্ছে যে আমি ইস্ট বেঙ্গলের সাইডে ইস্ট বেঙ্গলের বন্ধুদের সঙ্গে বসে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলায় মোহনবাগানকে হেরে যেতে দেখেছি। খুব মনোকষ্ট সুব্রতদা, মনোকষ্ট, কিন্তু সেই মনোকষ্ট প্রকাশ করতে পারছে না, শারীরিক কষ্টে পড়ে যাবে, তুমি মার খেয়ে যাবে। তো সেরকম দেখেছি। ধরো ভালো, তুমি যেরকম লোকের কথা বললে, প্লেয়ারদের কথা বললে, আমি চুনির খেলা দেখেছি, পিকে তখন রেলে খেলে, ওর খেলা দেখেছি, জার্নেল নিশ্চয়ই তোমার মনে আছে, প্রসূন, তারপরে দেবনাথ, রহমান, জার্নেল। শৈলেন মান্না তখন বয়স হয়ে গেছে, কিন্তু আমি শৈলেন মান্নার খেলা আমি দেখিনি, আমি মাঠে গেস্ট হয়ে শৈলেন মান্না ঢুকেছে সেইটা দেখেছি, কিন্তু মান্নার খেলা আমরা দেখিনি। আচ্ছা, দেখিনি আমরা, আমাদের ঠিক মানে শোনো, মান্নাকে আমরা রানিং কমেন্ট্রিতে রিলেতে শুনেছি মান্না খেলছে, হ্যাঁ, কিন্তু আমি চোখে মান্নার খেলা কখনো দেখি। কিন্তু মান্নার তখন আমরা জানতাম যে মান্না কি জিনিস, মানে দেশে তো আর কিছু না, বাড়িয়ে বলা তো একটা বিরাট ব্যাপার আছে কিনা। যেরকম মান্না যে বল কিক করে গোলপোস্টের বারটাকে ভেঙে দিয়েছে, সেটা আমরা সবাই জানতাম। ওটা তো লেজেন্ড, ওটা তো মানে বছরের পর বছর কি বলে সেই গল্প চলে আসছে এবং আরো পল্লবিত হয়েছে। যখন আমরাও একই শুনেছি যে শৈলেন মান্না বল নাকি, মানে আমরা ছোটবেলায় গল্প শুনেছি শৈলেন মান্না বল বারে মানে বলে মারতো, 10টার মধ্যে বলতো 10টার মধ্যে 9টা শট আমি বারে মারবো, 9টা শটে নাকি বারে মারতো। কতখানি ট্রু আমি জানি না, কিন্তু মানে এইরকম গল্প শুনেছি। তা সুব্রতা, এই জামশেদপুরের এতে একবার ফিরে যাই, যে আপনি জামশেদপুরে তো বড় হয়েছেন, তা ওইখানে আপনাদের সময় জামশেদপুর আপনি যেটা বললেন ওয়াজ আ স্পোর্টস টাউন আর কি। তা এইটা নিয়ে দুটো জিনিস আপনাকে আমি একটু বলবো। একটা হচ্ছে যে আপনাদের সময় জামশেদপুর থেকে ক্রিকেটার অনেক উঠেছিল, আমরা যদিও ফুটবলের গল্প করছি, কিন্তু যেহেতু বাঙালি এবং স্পোর্টস, এবং আর একটা জিনিস আপনি আমায় বলুন যেটা খুব স্বল্প লোকে স্বল্প জানে, আপনি এককালে খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন। তো আপনি প্রথমে একটু কি বলে ওই যে স্পোর্টস টাউন বললেন, স্পোর্টস টাউনে আপনার ক্রিকেটার তারা ইন্ডিয়াও খেলেছে বোধহয়, না? অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে বিউটিটা ছিল, এটা একটা সোশিও ইকোনমিক সিচুয়েশন। এটা নিয়ে আর একটা শো তুমি একদিন করো, আমরা ডিসকাস করব। যে যেরকম এনভায়রনমেন্টটা ছিল খুব সুন্দর, অর্থাৎ কোম্পানির এনভায়রনমেন্টে কারুর কোনো কেউ খুব একটা বড় লোক ছিল না, কিন্তু প্রত্যেকটা লোকেরই একটা আর্থিক সচ্ছলতা ছিল। তারপরে এডুকেশন, তারপরে হেলথ কেয়ার, তারপরে শেল্টার, কোয়ার্টার, বাংলোর, everything was accommodated by Tata. So people had a time in Jamshedpur environment to kind of help and support তাদের নিজেদের যা ইচ্ছেগুলোকে। সো খেলাধুলোর ব্যাপারে যে যেরকম খেলার ইচ্ছে ছিল, খেলতে চায় বা ভালোবাসে, তারা সেগুলোতে পার্টিসিপেট করতে পারত। প্রত্যেকটা পাড়াতে, অর্থাৎ প্রত্যেকটা রোড ছিল। আমরা একটা যে জায়গাটায় বড় হয়েছি সেই জায়গাটার নাম ছিল বিষ্ণুপুর, একটু বতিষ্ণু জায়গা, মোটামুটি সবাই খুব কোয়ালিফাইড এডুকেটেড লোক, পড়াশোনা করতো, খেলাধুলো করতো, মোটামুটি নাম করা জায়গা। সেইখানে প্রত্যেকটা রাস্তায় আরম্ভতে এবং শুরুতে একটা করে খেলার মাঠ ছিল, ফুল সাইজ মাঠ, ফুল সাইজ ফুটবল খেলা। তো তার মানে প্রত্যেকটা স্ট্রিটে, প্রত্যেকটা রোডে পিপুল কুড অর্গানাইজ দেয়ার ওন গেম, ওন উইশেস। তো সেই জন্য
ক্রিকেট ওয়াজ অলসো ভেরি পপুলার ইন জামশেদপুর। আবার বললাম যে ফুটবল প্রত্যেকের নিজেদের মনের প্রাণের খেলা ছিল, কিন্তু অন্য খেলাগুলো খুব জমিয়ে চলতো। ক্রিকেট মানে আমার দাদা, আমার বড়দা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এলেন, জামশেদপুর থেকে বড় হয়ে পড়াশোনা করতে এলেন। এসে প্রথম বছরে রিকগনাইজ একটু সময় লাগলো, কিন্তু সেকেন্ড সেমেস্টার থেকেই হি ওয়াজ রিকগনাইজড এন্ড হি ওয়াজ প্লেইং ফর ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটি ক্রিকেট টিম ওয়াজ ভেরি ভেরি ডেভেলপড এন্ড ভেরি অর্গানাইজড টিম, খুব ভালো টিম ছিল, ন্যাশনাল র্যাঙ্কিং ছিল। এছাড়া আমাদের ভারতবর্ষের প্রথম পেস বোলার, সামওয়াট পেস বলবো না, মিডিয়াম পেস, হচ্ছে সুটে ব্যানার্জি। সুটে ব্যানার্জি পাড়া খুব বল, আমি শুনেছি। হ্যাঁ, তুমি জানো দেখছি। তারপরে সুধীর দাস ওয়াজ এ গুড ব্যাটসম্যান, স্টার্টিং ব্যাটসম্যান, এবং বলও করতো, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান হি ওয়াজ ভেরি ফেমাস। তারপরে অরবিন্দ দাস, তারপরে পি চ্যাটার্জি, এরা সব, সুধীর দাস, সুধীর ব্যানার্জি, এরা তো ছোটখাটো টেস্টও খেলেছে দু একটা। আর বাদ বাকি অন্য প্লেয়ার গুলো, রঞ্জি ট্রফি ওয়াজ লোডেড উইথ দ্যাম, উইথ লোডেড দোজ প্লেয়ার। সো মোটামুটি খেলাধুলো জামশেদপুরের প্রত্যেকটা ছেলে মেয়ে ইউজ টু টেক পার্টিসিপেট ইন, এবং তার মধ্যে অনেকে ভালো করতো। এই যে ধরো কিরকম আমি বলি, এই যে ধরো আজকে এখন বলবো না, এই 5-7 বছর আগেও আর্চারিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল দীপিকা বলে একটি মেয়ে, দীপিকা কুমারী। সে মেয়েটি জামশেদপুরের সাঁওতাল মেয়ে। তো এই তারা কি করে উঠলো? তারা উঠলো ঠিক এই একই জিনিস, যে টাটা তাদের অ্যাকোমোডেট করে দিল। তাদের যেহেতু তারা ওই সাপোর্টে রয়েছে, তারা নিশ্চিন্ত ভাবে তীরধনুকি চালায়। তো এখন ডেডিকেটেড হইতে তীরধনুক চালালে তারা ভালো তীরধনুক চালাবে। তো সেই মেয়েটি ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো, অলিম্পিকে মিস করে গেল একটা ইনজুরির জন্য, কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে বেশ কয়েকবার, 2-3বার। তো এরকম অনেক। এই ক্রিকেটে আপনার একটা খুব মানে সুইট স্টোরি আছে, যে একবার ওয়েস্ট ইন্ডিজ নাকি জামশেদপুরে ফার্স্ট ক্লাস এতে খেলা করতে এসেছিল, তাদের সাথে আপনার একটা ইন্টারঅ্যাকশন হয়েছিল। ইয়েস, ম্যাটার অফ ফ্যাক্ট ওইটাই বলতে যাচ্ছি, যে ছোট শহর হওয়ার জন্য, ছোট শহর কিন্তু বর্ধিষ্ণু শহর হওয়ার জন্য যে ভালো ভালো টিমগুলো আসতো জামশেদপুরে খেলতে, কিনান স্টেডিয়াম বলে একটা স্টেডিয়াম ছিল এবং এখনো আছে। তো সেইখানে বাইরে থেকে যত প্লেয়ার আসতো, তারা যখন তাদের ওই টাটা ইনভাইট করে নিয়ে আসতো, নিজেরা স্পোর্টসটাকে এনকারেজ করতো একটা পাবলিসিটির জন্যও। তো আমি তখন ছোট, আর আমরা সেই খেলাগুলো দেখতে পেতাম এই কারণে যে যারা অর্গানাইজ করছে, যারা কোম্পানিতে এইগুলোকে এনকারেজ করছে, তারা সবই তো নিজেদের চেনা জানা কাকু, জেঠু, মামা, দাদা, এরা নিশ্চয়ই। আর আমি আর আমার ছোটদিকে সবাই খুব ভালোবাসতো। তো আমাদেরই পাড়ায় সেই সময় এই টিসকোর যে অর্গানাইজ করতেন ভদ্রলোক, সুসেন সরকার বলে তার নাম, সে অর্গানাইজ থাকতো আমাদের ঠিক আমার বাড়ির সামনে মাঠের একপাশ। সে এসে বলে গেল যে আমাকে আর আমার দিদি বোনকে ওরা নিয়ে যাবে, খেলা দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ খেলতে এসছে। তো সকালবেলা তো জুতো মোজা পরে, শার্ট প্যান্ট পরে নিলাম, আমার ছোটদিও, আমরা দুজনই ছোট, ফ্রক টক পরে, মাথায় রিবন টিবন বেঁধে রেডি হয়ে গেল। আমরা 15-20 মিনিট আগে সুশানদার বাড়ি মাঠ ক্রস করে সুশানদার বাড়িতে গিয়ে হাজির হলাম। টাটার বাস এলো, সেই বাসে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। মানে তোমাকে আমি কি বলবো, বড় হয়ে আই রিয়েলাইজ হাউ ইম্পর্টেন্ট দ্যাট ট্রিপ ইজ। ছোটবেলা আমি বুঝিনি কিছু। সেইখানে তোমার কানাই, সেই বাসে কানাই, সোবার্স, তারপরে তোমার ওই ফাস্ট বল করতো লেস্টার কিং, আর একটা ফাস্ট বল করতো গিলক্রিস্ট। হ্যাঁ, এই সমস্ত লোকগুলো ওই বাসে বসে আছে। ওদের তুলেছে
ওই বাসটা ওই লোকদের তুলেছে, তুলে সুসেনদার বাড়িতে এসছে, সুসেনদাকে তুলবে, সেইখানে আমরা আছি, আমাদের তুলে, আর ওদের তো ভারী মজা তখন। ওরা দুটো বাচ্চা ছেলে মেয়েকে পেয়েছে, আর আমি চিরকালই কথা একটু বেশি বলি, একটা ছোট ছেলে বড় বড় করে কথা বলছে, ওদের শুনতে ভালো লাগছে। ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল, আমি তো আর ছোটবেলা থেকে সাহেব স্কুলে পড়তাম না, কিন্তু তবুও অ্যাগ্রেসিভনেসটা তো চিরকালই ছিল, সেই ছোটবেলা থেকে, বাচ্চা অবস্থা থেকে। সে তাদের I entertained all the way up to the Kinnan Stadium, and they were damn happy যে আমি এবং আমার ছোটদি, দুটো বাচ্চা ছেলে মেয়ে, তাদের সঙ্গে বাসে করে গেলাম। এই নিয়ে একটা বিরাট, তখন সবাই জানতো জামশেদপুরে এই ঘটনাটা ঘটেছে। I did not realize যে এটা একটা দ্যাট অফ এ বিগ ঘটনা, কিন্তু পরে যখন লোকজনকে বলি, তখন বলিস কি রে, তারা তো বিশ্বাসই করতে চায়। লোকে তো আপনাকেই দেখতে আসছে যে সুভাষকে দেখেছে। যা বলো না, এরকম আমাদের এতে আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের বলতো, আরে ও তো জার্নাল সিং কে খেলা দেখেছে। তেমনি মানে তাকে দেখে আমার মনে হচ্ছে যা জার্নাল সিং এর খেলাটা আমিও দেখে নিয়েছি, তাকে দেখার জন্যই। মানে সিমিলারলি আপনি যদি সোবার্টস, কানাই, গ্রিফিথ এদের দেখে থাকেন, মানে দ্যাট ইজ পাশে বসে বসে বাসে করে গেলাম, একই বাসে। না, এটা খুব সুইট স্টোরি। সুব্রত, এবার আমায় আপনার ব্যাডমিন্টন খেলা নিয়ে একটু বলুন। শোনো, ব্যাডমিন্টন খেলাটা ওই যেটা বললাম যে জামশেদপুরে অ্যাডভান্টেজ ছিল যে তুমি বেসিক জিনিসগুলো তো পাচ্ছ এই খেলাধুলোর ব্যাপারে, এছাড়া অন্য খেলাধুলোগুলোরও যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। পিপল ফ্লারিশ করার সুযোগ পেত, ইচ্ছে করলে, চেষ্টা করলে করতে পারতো। তো আমারও কপালে সেটাই জুটে গেছিল। আমি খুব একটা ভালো খেলতাম না, মোটামুটি খেলতাম, কিন্তু যেহেতু একটু ভালো খেলছি সেহেতু ওই নজরে পড়ে, তো ঠিক আছে ফিট করে দাও। তো আমাদের ওইখানে টাটারি একটা ইনডোর স্টেডিয়াম ছিল, যেখানে ট্রেনিং লার্নিং এর বন্দোবস্ত ছিল। অ্যাকচুয়ালি হয় কি, যে কোনো ছেলে মেয়েকেই তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট দাও, এনকারেজমেন্ট দাও, তাদের 10 জন লোককে করলে তার মধ্যে একটা তো ভালো বেরোবে, তাই না? আসলে ভারতবর্ষে অসুবিধাটা কি, ভারতবর্ষে এই সুযোগই পায় না লোকে। সাধারণ মানুষ ব্যাডমিন্টন খেলবে কি করে? শাটল ককের কি দাম, র্যাকেটের কি দাম, তারপরে ইনডোর না হলে ভালো খেলা যায় না, হাওয়া হয়। তো যাকে সেই অপরচুনিটিটা আমি পেয়েছিলাম। So I was one of the candidate for training, এবং আমি ট্রেনিং নেওয়ার পর I responded well, so I played. I joined. আমি বিহার জুনিয়র খেলেছি, খেলে তারপরে যখন যাদবপুরে এলাম, তখন যাদবপুর ইউনিভার্সিটিতে খেললাম। I represented Jadavpur University in 2 national university championship, one in Lucknow, one in Guwahati. তো এই দুটোতে খেলতাম। আর ফরচুনেটলি ওই সময় যাদবপুর ওয়াজ অলসো গোয়িং থ্রু এ গোল্ডেন এরা অফ স্পোর্টস। যেরকম 63-তে যাদবপুর বিকেম ন্যাশনাল চ্যাম্পিয়ন ইন ফুটবল, এবং 64-65-তে বিকেম ন্যাশনাল চ্যাম্পিয়ন ইন টেবিল টেনিস, কারণ তখন ওই দীপক ঘোষ ইত্যাদি টেবিল টেনিসের প্লেয়াররা সব যাদবপুরে পড়তো। তারপরে দীপুর ভাই ছোট ভাইটার নাম কি, রঞ্জন, ইফ আই রিমেম্বার কারেক্টলি। দীপু ঘোষ মানে যে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল ব্যাডমিন্টনে, তার ছোট ভাই রঞ্জন ঘোষ, হি ওয়াজ অলসো আমার থেকে জুনিয়র, কিন্তু আমরা একসঙ্গে একই ইউনিভার্সিটি টিমে খেলতাম। তো এই হচ্ছে আমার দৌড়। এবং তারপরে যদি বিহার মানে রিপ্রেজেন্ট করে থাকেন, প্লাস যাদবপুরকে রিপ্রেজেন্ট করেছেন, মানে which is phenomenal. ফেনোমেনাল মানে হয়তো পার্সু করলে হতো আর একটু বেশি, কিন্তু এখানে আসার পরে আর খেলাধুলো করার তখন মজার ব্যাপারটা তো সেটা না। মজার ব্যাপারটা হচ্ছে আমি
ভেবেছিলাম যে ওটা একটা ভালো জিনিস, রেজুমেতে একটা ভালো কাজ করবে, লোককে বললে টললে একটুখানি চাকরি বাকরির সুবিধা হবে। এখানে এসে দেখলাম সর্বনাশ ব্যাপার, ওটা একটা লজ্জাকর ব্যাপার। তার কারণ এখানে ব্যাডমিন্টনটা মেয়েরা ছাড়া কেউ খেলি। ব্যাডমিন্টনটা যে একটা অ্যাগ্রেসিভ গেম, এশিয়াতে, ইউরোপে, সাউথ ইস্ট এশিয়াতে যে মানে ওই ব্যাডমিন্টন খেলতে গেলে রক্তক্ষরণ হয়ে যেতে পারে, নিশ্চয়ই সে ধারণাই এদের নেই। এরা গরমকালে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। না বলুন আপনি। এখানে তো এখানে এরা গরমকালে ব্যাকইয়ার্ডে একটা উঁচু করে টেন্ট, নেট খাটিয়ে একটা মন্দির খেলে, এটাই ওরা জানে। তো আপনারা যখন এসছেন তখন নাটেকার ফাটেকার তো মানে দুর্ধর্ষ খেলতো। অ্যাকচুয়ালি না, আমরা ঠিক নাটেকারের পরে আর ঠিক পাড়ুকানের আগে। আমাদের সময় ছিল গোয়েল, সুরেশ গোয়েল। এবং আমি যখন দেশ ছাড়ছি তখনই আমরা শুনলাম একটা বাচ্চা ছেলে এত ভালো খেলছে যে তাকে, সে বয়স হয়নি বলে তাকে সিনিয়র খেলতে পারছে না, কিন্তু সিনিয়র খেললে কেউ দাঁড়াতে পারবে না তার কাছে। তার নাম কি? তার নাম হচ্ছে প্রকাশ পাড়ুকান। আরে পরে তো তার মেয়ে তো তোমাদের বিরাট একটা সিনেমার নায়িকা হয়েছে। হ্যাঁ, তখন কি বলে খুব ছিল তখন, পুলেলা গোপীচাঁদ ছিল, নান্দু নাটেকার ছিল। নান্দু নাটেকার আমাদের বললাম ঠিক আমাদের আগে হচ্ছে নাটেকার প্রথম ইউরোপিয়ান কাপে খুব ভালো করে ইন্ডিয়ার নাম তৈরি করে। কিন্তু এখন তো টু বি অনেস্ট উইথ ইউ, এখন ভারতবর্ষের প্লেয়াররা ব্যাডমিন্টনে তারা অসাধারণ মানে ফিজিক্যাল ফিটনেস নিডেড। সুব্রত, আপনি খেলেছেন, আপনি জানেন ব্যাডমিন্টনে ইজ অসম্ভব। মানে ফুসফুসটা 4 গুণ হয়ে যেতে হবে। হ্যাঁ, ইট ইজ এ ভেরি স্ট্রেনাস গেম। কিন্তু ওটা হয়নি জানো। অনেক কিছু যেরকম গেন হলো, আমাদের অনেক কিছু গেন হলো এই দেশে এসে, বহু গেন হলো, আবার অনেক কিছু লসও হলো। আমার ছোট্ট লসটা হলো আমার ওই ব্যাডমিন্টনটাকে আর পার্সু করা হলো না। বাট দ্যাটস ওকে। এত উই হ্যাভ গেইনড সো মাচ ফ্রম দিস কান্ট্রি। ছোটখাটো লস তো হবেই, ছোটখাটো লস তো হতেই পারে। তা আপনি তো এলেন যাদবপুরে পড়াশোনা করতে, তা তখন তো যাদবপুরে আপনি তো খেলার কথা বলছিলেন, তখন তো যাদবপুরে আপনি যখন এলেন তখন তো আপনি বোধহয় মোহনবাগান সাপোর্টার হিসেবে খুবই মানে মাইনরিটিতে আর কি। আপনি মোহনবাগান রিয়েলাইজ করলেন যে আপনি মানে গোয়িং ব্যাক টু ইয়োর চাইল্ডহুড। ইয়োর অ্যাসাম্পশন ওয়াজ সো কারেক্ট। এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের ব্যাপারে আমি অলওয়েজ ইন মাইনরিটি গোষ্ঠী। যেরকম জামশেদপুরে যে নেবারহুডে আমরা বড় হয়েছি, সেই নেবারহুডে বেশিরভাগই পদ্মার ওপারের লোক, তারা আমাদের গ্রেট বন্ধু, কিন্তু খেলার দিনে খুব টেনশন। তো সেইখানে আমরা মোহনবাগান খুব লিমিটেড ছিলাম। তারপরে এসে হাজির হলাম যাদবপুরে তো ডবল সমস্যা। যাদবপুরে প্রথম যখন ঢুকলাম তখন তো বিহার থেকে আসছি, ফলে মেড়ো। সবাই বলে দিল যে তুই মেড়ো। এবং তারপরে যখন শুনলো যে ঘটি এবং মোহনবাগান, তখন তো মানে পুরো বয়কট করে দেওয়ার মতো অবস্থা। তবে সময় বেশিক্ষণ লাগে না, আমাদের মতো ছেলেপুলে যারা মোটামুটি বন্ধু বান্ধব করতে আমাদের সময় লাগে না, হয়ে গেল। কিন্তু একটা জিনিস সৌভিক আমি সবসময় লক্ষ্য করেছি, আর একটা বলিনি, যে আমার শ্বশুর বাড়ি আবার বাঙাল। এবং ভারতবর্ষে তো মোহনবাগান ইস্ট বেঙ্গল পুরো জিওগ্রাফি ড্রিভেন। হ্যাঁ, আমরা কিছু জানতামই না, ছোটবেলায় জন্মেছি, জানি না হোয়াটস মোহনবাগান, হোয়াট ইস্ট বেঙ্গল। আমাদের বলে দেওয়া হয়েছিল, বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তুমি পদ্মার এপারে জন্মেছো বাপু, তুমি মোহনবাগান। তুমি পদ্মার ওপারে যদি জন্মে থাকো, তুমি ইস্ট বেঙ্গল। ওখানে তর্কের কোনো জায়গা নেই। তো ফলে যাদবপুরে আই হ্যাড সিরিয়াস মানে ট্রাবল এই ইস্ট বেঙ্গল দিয়ে। আর সেটাই তো আমি তোমায় বললাম, ওই যাদবপুরের বন্ধু বান্ধবরা কানেকশনে
আমার বিনে পয়সায় আমি খেলা দেখতে গিয়ে ইস্ট বেঙ্গলের সাইডে বসে ইস্ট বেঙ্গলের সাপোর্টার দিয়ে চারদিকে ঘিরে মাঝখানে বসে আছি আমি, এবং সেইখানে আমি মোহনবাগানের হার দেখছি। কিন্তু দুঃখ করতে পারছি না। তো এইরকম স্ট্রাগল, ইয়াস, দিস টাইপ অফ সুইট স্ট্রাগল was part of my life and we enjoyed it. যাদবপুরে মানে এমনি ইস্ট বেঙ্গল সাপোর্টার বেশি, এবং বেশিরভাগ পূর্ববঙ্গ থেকে যারা এসেছিলেন তারা ওই সাইডেই প্রথম দিকে সেটেল করেছিলেন। তা আমরা যখন বড় হচ্ছি আমাদের একটা খুব মানে, আর আমরা ধরুন আমার ফরম্যাটিভ ইয়ার্সে মোহনবাগান মাঝে মাঝে হেরে যেত আর কি, সেখানে এমনি আমরা চুপসে থাকতাম। কিন্তু মানে বাঙালির তো ছড়া কাটা এবং ব্যঙ্গ করার তো মানে স্বভাবটা জন্মগত। আমরা ছোটবেলা একটা বলতাম যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, মোহনবাগান সারা ভারতে, ইস্ট বেঙ্গল যাদবপুরে। This is something new. খুব বলতাম, কারণ মানে আত্মএকতার খেলাতে তো আর মানে তখন হেরে যাচ্ছে, কিছু মানে তর্ক করতে পারছে না। সুব্রত, এইখানে একটা ইন্টারেস্টিং প্যারাল আছে। আপনি বললেন যে আপনি জামশেদপুর থেকে এসে প্রথম কথা ঘটি, তারপর মোহনবাগানের সাপোর্টার, ইস্ট বেঙ্গলের মানে দুর্গে ঢুকে পড়েছেন যাদবপুরে। মোহনবাগানের যে টিমটা 1911 সালে আইএফএ শিল্ড জিতেছিল, সেইটাতে একমাত্র একজন ভদ্রলোক, হি ওয়াজ নট আ বেঙ্গলি, ভুক্তি শুকুল, খেলতো মোহনবাগানের ডিফেন্সে, খুব বাচ্চা ছেলে, মানে মোহনবাগানে খেলা শুরু করে 16 বছর বয়সে। ভুক্তি শুকুল কিন্তু ইন্টারেস্টিংলি হচ্ছে হর্তপা বলে একটা জায়গা থেকে। জামশেদপুর তখন তো সবে মানে যখন ভক্তি শুকুল এসছে তখন জামশেদপুর বলে কিছু ছিলই না, কিন্তু মানে ইট ইজ জামশেদপুর, যেখানে শহরটা গড়ে উঠেছিল, হর্তপা ইজ নট দ্যাট ফার। তো আই থট দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্যারালাল, যে আপনার যে একটা অন্য জায়গা থেকে এসে জায়গা ঠিক করে নেওয়া, ভক্তি শুকুল তেমনি মানে হর্তপা বলে একটা জায়গা থেকে এসে কলকাতায় মোহনবাগানের টিমে ইন্টারেস্টিং প্যারালাল এবং ক্রেডিট টু। তার কারণ তুমি যদি ওনার নাম দেখো, এবং ওনার যেখান থেকে অরিজিন করছেন সেখানকার জায়গাগুলো দেখো, তখনকার কালে সেইখান থেকে এসে কলকাতা শহরে এস্টাবলিশড হয়ে বাঙালি ছেলেদের সঙ্গে খেলে, ভালো খেলে, একটা ব্রিটিশ টিমের সঙ্গে খেলে জেতা। কেননা দেখে আমার তো নামটা শুনে মনে হয়, আমি যতদূর জানি ওটা সিংভূম ডিস্ট্রিক্টের লোকেশন, এবং নামটা শুনেও আমার মনে হয় ওনারা হচ্ছেন ওখানকার আদিবাসী। এবং আদিবাসী কথাটার অর্থই হচ্ছে আদিবাসী। ধরেই নেওয়া হতো যে তারা আদিবাসী জায়গাতেই থেকে যাবে। তা না করে উনি যে এতখানি এগিয়েছিলেন, দ্যাট ওয়াজ গ্রেট অ্যাচিভমেন্ট, কোনো প্রশ্ন নেই। সুব্রত, এবারে কমপ্লিটলি সুইচ করি, যে আজকে আমাদের পডকাস্টের নাম শূন্য থেকে শুরু। আপনারা যে শিকাগোয় এলেন, এসে বিএজিসির যা গোড়াপত্তন সে তো আছেই, সেটা হয়তো কোনো এক সময় একটা নতুন পডকাস্ট করার ইচ্ছে আছে আমার, যে বিএজিসির ইতিহাস, কিন্তু সেটা আজকে থাক। আজকে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলাটা আপনারা শুরু করলেন কি করে? শিকাগোতে অমর মোহনবাগান ইস্ট বেঙ্গল শূন্য থেকে শুরু এপিসোডের প্রথম ভাগে ইতি টানার আগে আপনারা শ্রোতারা যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে জমিয়ে আড্ডা হলো, গল্প করছিলাম শিকাগো তথা উত্তর আমেরিকার একক এবং অনবদ্য সুব্রত মুখার্জির সঙ্গে। জামশেদপুর, যাদবপুর, শিকাগো, লেক মিশিগানের উপকূল থেকে তার সর্বদাই প্রয়াস শিকাগোতে বাঙালির দামামা বাজানো, এবং অনেকাংশে সফল। আজকে বিএজিসি রেডিওতে আমরা যে এত বিভিন্ন রকম অনুষ্ঠান শুনছি, তার প্রথম বীজ কিন্তু 70-এর দশকে সুব্রতদা
এবং সুব্রতদার মতো আরো অনেকে পুঁতেছিলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের অনুষ্ঠান। এই এপিসোডের দ্বিতীয় পর্বের জন্য নিশ্চয়ই উন্মুখ হয়ে থাকবেন। আবার আমরা ফিরে আসব শূন্য থেকে শুরু এপিসোডের দ্বিতীয় ভাগে।